হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ের টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে নিউটনের গতিসূত্র ও ভরবেগের বিষয় নিয়ে আলোচনা করব। এটা তোমাদের হচ্ছে লেকচার 21। এর আগে হয়েছিল প্রাসের গতিসম্মত, প্রাস নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে দেখো নিউটনের গতিসূত্র, এটা সবাই তোমরা আগে থেকেই ক্লাস 9-এ পড়েছিলে। তো এটা কি দেখো ক্লাস 11-এ আবার নতুন করে আলোচনা করব। প্রথমে দেখো আমরা এই ধরো মহাবিশ্বে যে কোনো কিছু গতি সম্বন্ধে যে আলোচনা করি, সেটা প্রথমেই কিন্তু নিউটনের এই গতিসূত্রগুলো কিন্তু আসে। যে কোনো গতিসূত্র সম্বন্ধে যখন আলোচনা করব, তো দেখো প্রথম সূত্র যেটা আজকে শুধু দেখো প্রথম গতিসূত্র দেখো কি বলছে। এর প্রথম গতিসূত্রের ব্যাপারটা কি, কোনখান থেকে মানে এই জিনিসটা অ্যাপ্লিকেশনটা কোথা থেকে এটাকে এসেছে বা কোথায় তোমরা প্রয়োগ করবে সেটা আমি দেখাবো। দেখো তো প্রথম গতিসূত্র দেখো, প্রথমে ব্যাপারটা কি নিউটন যেটা বলে গেছিলো, দেখো আমি লিখছি বোর্ডে স্টেটমেন্টে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। এটা নিউটন তার গতিসূত্রে বলে গেছে। এবার দেখো আমি এই স্টেটমেন্টের ব্যাখ্যাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি একটা ডায়াগ্রাম ফার্স্টে দেখাই। ধরো এরকম একটা বস্তু আছে, আমি একটা গোল শেপে বস্তু নিচ্ছি, ঠিক আছে। এবার ধরো এই যে শেপের বস্তুটা আমি দেখালাম তোমাদেরকে, এই ধরো এই বস্তুটার মধ্যে আমি যদি বল প্রয়োগ না করি, ঠিক আছে, ধরো এদিকে বল প্রয়োগটা হচ্ছে, আমি বললাম যে এই সাইনটাতে তোমাদেরকে রেড কালারের সাইনটাতে আমি দেখাচ্ছি যে বলটা এদিকে প্রয়োগ হচ্ছে। এবার ধরো যদি বল প্রয়োগ না করায় তাহলে কি বলছে, যে এই বস্তুটা চিরকাল স্থির থাকবে। তার মানেটা কি, মানে এই বস্তুটা কোনো মতেই গতিশীল হবে না। আর যদি কোনো গতিশীল বস্তু থাকে, মানে সে আগে থেকে একটা বেগ নিয়ে গতিশীল অবস্থায় আছে, সে কিন্তু বলছে আজীবনকাল, ধরো একটা পাথরকে আমি সামথিং ধরলাম, বা যে কোনো একটা গোলাকার বস্তু, সেটা আজীবনকাল ধরো গড়াচ্ছে, মানে সেই বস্তুটা যদি কোনো বাধা না পাওয়া মানেই হচ্ছে যে তুমি ওই অংশে ওই বস্তুটাকে বাধা দাওনি বা কোনো রকম বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করোনি, তাহলে কী হবে, বস্তুটা কিন্তু চিরকাল একইভাবে কিন্তু গড়াতে থাকবে। তার মানেটা কি, যে এই বস্তুটা ধরো এটাকে যদি আমি বল প্রয়োগ না করি, তাহলে কিন্তু এইরকম জায়গাতে স্থির অবস্থায় থাকবে। আর যেটা বস্তুটা গতিশীল ছিল, ধরো এইটা অন্য একটা, তা এই যদি গতিশীল থাকে, এই যে চলতে থাকে, সে কিন্তু আমি যদি এদিকে একটা বাধা বল না প্রয়োগ করি, ঠিক আছে, এই ধরো এদিকে এফ, আমি যদি এদিকে একটা বলি এফোর নাম দিলাম, যদি বাধা বা আমি আটকানোর চেষ্টা না করি, সে কিন্তু বলছে চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা নিউটন তার গতিসূত্রে প্রথম গতিসূত্রে বলেছেন। তা এইখানে একটা কিন্তু ত্রুটি আছে নিউটনের, যেটা ধরো স্টেটমেন্টটা আমি বলার সময় বলে দিচ্ছি তোমাদেরকে, যে ত্রুটিটা হবে এখানে। দেখো আমি একটা এই যে বস্তুটা যে কোনো জায়গায় ধরো রোলিং করছে, ঘুরতে যাচ্ছে, বা যে কোনো একটা বেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য দেখো আমি একটা শেপ ফার্স্টে দেখাই, ধরো পৃথিবীর শেপটা আমি ফার্স্টে দেখাচ্ছি। এটা ধরো একটা পৃথিবী, ঠিক আছে, একটু বড় করে আনলাম এটা ছবিটা, যাতে তোমরা বুঝতে পারো। এবার দেখো
এইটার উপর ধরো একটা ক্ষুদ্র বস্তু আছে, ঠিক আছে, এরকম একটা ক্ষুদ্র বস্তু আছে, একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো আমি বলছি একটা এ বস্তু নাম দিলাম। তাহলে এই যে এ বস্তুটা আছে, এটা যদি কে এই গোটা পৃথিবীতে ধরো একটা, এখানে একটা পয়েন্টের নাম দিলাম, এটা এক্স পয়েন্ট, এখানে ধরো একটা পয়েন্ট আছে ওয়াই পয়েন্ট, আর আমি এখানে ধরো একটা নাম দিচ্ছি জেড পয়েন্ট, ঠিক আছে, আর একটা এখানে পয়েন্ট নাম দিচ্ছি ডাব্লিউ পয়েন্ট। তাহলে বস্তুটা যদি এক্স পয়েন্ট থেকে যদি ওয়াই পয়েন্টে বা জেড পয়েন্টে পৌঁছায়, তাহলে দেখো গোটা পৃথিবীটা আমাদের যেখানে গোল, সারা এই বস্তুটা যদি এখান থেকে আমার জেড পয়েন্টে পৌঁছায়, তাহলে কী হবে, এটা কিন্তু একটা বৃত্তাকার পথে যাচ্ছে। তার মানে এটা কিন্তু এই যে নিউটন এটা বলে গিয়েছিল, এটি যে সরল লেখা, এটা কিন্তু সরল লেখা হবে না। তার কারণটা কি, এই বস্তুটা দেখো গোটা পৃথিবীটা যেখানে গোল, সেখানে একটা বস্তু কীভাবে সরলরেখায় চলতে পারে। এবার যদি এই ক্ষুদ্রতর অংশের মধ্যে, গোটা পৃথিবীর এই ক্ষুদ্রতর অংশের মধ্যে আমি একটা ছোট অংশ কল্পনা করি, ধরো এক্স ডাব্লিউ, আমি এই অংশটা কল্পনা করছি, ঠিক আছে, এই অংশটা, তাহলে এই এক্স ডাব্লিউ অংশটা কিন্তু একটা সরলরেখা টাইপের, ঠিক আছে, এটা কিন্তু একটা সরলরেখা বলতে পারো, যেহেতু একটা ছোট অংশ, মানে একটা বৃত্তের যদি আমি একটা ছোট অংশকে সামথিং ওর নিচের দিকে আমি দেখাচ্ছি, এই ছোটো অংশ যদি নিই, তাহলে সেই ছোটো অংশটা সরলরেখা হতে পারে, ঠিক আছে। এই বড় অংশ আমি যদি গোটা বৃত্তটা একটা প্রান্ত থেকে একটা অন্য প্রান্ত কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা সরলরেখা থাকবে না, এটা কিন্তু একটা বৃত্তাকার পথ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে নিউটনের একটা গতিসূত্রে কিন্তু ত্রুটি তোমরা পেয়ে গেলে। এরপর আমি যাচ্ছি, ধরো এটা থেকে কনসেপ্টটা কি, যে এটা থেকে কি পাওয়া গিয়েছিল, নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু তোমাদের ওই বলের যেটা মানে অ্যাকচুয়ালি জাড্য কথাটা, বলটা বলবো না, জাড্য, এই যে জাড্যের কনসেপ্টটা দিয়েছিল, মানে একটা বস্তু যে আমি যদি কোনো জায়গায় বল প্রয়োগ না করি তাহলে যে স্থির থাকছে, তাহলে এই বস্তুটি যে বল প্রয়োগ না করে স্থির থাকছে, আর যে গতিশীল বস্তু থাকে সে গতি অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করছে, সেই জন্য আমি কি বললাম, এটা কিন্তু জাড্যের কনসেপ্ট দিয়েছে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কী পাই, ধারণাটা কিসের হয়, জাড্যের, ঠিক আছে, এটা কিন্তু জাড্যের কনসেপ্ট, জাড্যের ধারণা প্রথম গতিসূত্র থেকে আমরা পাই। এবার দেখো জাড্য ক প্রকার, মেনলি জাড্য কী কী প্রকারের হয়, আমি ভাগ করছি, দেখো ভাগ করে দেখাচ্ছি তোমাকে জাড্যের কনসেপ্ট। জাড্য কিন্তু তোমরা মেনলি জানবে ছোট ক্লাসে, সেটা হচ্ছে কি স্থিতিজাড্য আর গতিজাড্য। একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে কি গতিজাড্য। এছাড়া কিন্তু আর একটা জাড্য আছে তোমাদের, সেটা হচ্ছে বলে দিকজাড্য, ঠিক আছে, দিকজাড্য। এবার স্থিতিজাড্য ব্যাপারটা কি, এটা তোমরা জানো যে স্থিতিজাড্য কি, যে কোনো বস্তু আগের থেকে স্থির অবস্থায়, মানে স্থির ধাম বজায় রাখা যে প্রবণতা, কোনো বস্তু আমি লিখে দিচ্ছি নিচে, স্থির থাকার ধর্ম, ঠিক আছে, এটা কি স্থিতিজাড্য। এখানে হচ্ছে কোনো বস্তুর গতিশীল অবস্থা, গতিশীল অবস্থা বজায় রাখার ধর্ম, ঠিক আছে, এটা হচ্ছে গতিজাড্য। আর দিকজাড্যটা কি, যে কোনো বস্তু যদি তার অভিমুখটা বজায় রাখে, মানে অভিমুখটা একই অভিমুখে থাকে। আমি তিনটে থেকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, আমি লিখেছি কোনো বস্তু তার গতির অভিমুখ কোনো, আচ্ছা তারটা কেটে দিচ্ছি, কোনো বস্তু গতির অভিমুখ
বজায় রাখা ধর্ম, এটা কি দিকজাড্য। এবার দেখো স্থিতিজাড্য কি, তুমি যে বাসে ধরো যাচ্ছ, এবার বাসটা যখন একটা বাস আছে, ধরো আমি একটা গাড়ি দেখাচ্ছি এখানে, ঠিক আছে, এই গাড়িটা যদি মুভ করতে শুরু করে কোনো অংশে হঠাৎ করে, তাহলে কী হয়, ধরো তোমরা সিটে বসে আছো, তাহলে কী হয়, সিটে যদি বসে থাকো তাহলে হঠাৎ করে চলতে শুরু করলে কী হবে, আমাদের যে শরীরের ওপরের অংশটা, এই ধরো সিটটা, ঠিক আছে, সিটটা এটা আছে, সিটটা আছো এখানে, এখানে যদি কেউ বসে থাকো তাহলে এখানে কী হবে, এর নিচের দিকে আমাদের ওপরের অংশটা কী হবে, এইদিকে চলে আসবে, ঠিক আছে, ওপর দিকে অংশ বলতে আমাদের ব্যাকটা, মানে আমাদের পিঠের অংশটা এই সিটের অংশে লেগে যাবে, তাহলে এই অংশটা যদি লেগে যায় তখন সেটা কী হবে, স্থিতিজাড্য, মানে হঠাৎ করে চলতে শুরু করলে। এবার কি আমি লিখে দিচ্ছি, এটা হঠাৎ করে বাস, উদাহরণটা, চলতে শুরু করলে বাস যাত্রী ওপরের অংশ ঠিক আছে পেছনের দিকে পিছিয়ে যায়, পিছিয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি তোমাদের স্থিতিজাড্যের উদাহরণ। এবার আসছি দিকজাড্য, গতিজাড্য। গতিজাড্যের ব্যাপারে দেখো, এবার কি হঠাৎ করে যদি কোনো বাস, ধরো একটা বাসটায় বসে আছো, যদি মনে করো চলছে চলন্ত বাস, এবার চলন্ত বাস দিয়ে হঠাৎ করে থেমে যায়, কী হবে, আমাদের এই ওপরের অংশটায়, আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, এটা কী হবে, দেখো সবুজ কালারে দেখালাম, আর এটাকে আমি রেড কালারে দেখাচ্ছি, যেটা স্থিতিজাড্য, দুটো সাইন দিয়ে কী হচ্ছে, পেছন দিকে পিছিয়ে যাচ্ছে, আর যেটা সবুজ কালারে আমি দেখালাম সেটিকে হচ্ছে ডান দিকে ঝুঁকে যাচ্ছে, সেটা হচ্ছে কিন্তু গতিজাড্য, ঠিক আছে, ওপরের অংশটা। আর দিকজাড্য কি, এটা তোমরা হয়তো লক্ষ্য করনি, ধরো কোনো দিকে কোনো একটা বাঁ দিকে মোড়ে বাঁকছো, বাঁ দিকে মোড় নিয়ে কোনো একটা অংশে বাঁকছো, মনে করো একটা বাস আছে, আমি এখানে জিনিসটা বোঝানোর জন্যে জাস্ট একটা পথ আঁকছে, একটা ধরো এরকম একটা বাঁক আছে, ঠিক আছে, ধরো বাঁকে একটা বাসে তুমি যাচ্ছ, তাহলে এ যখন আমি ভালো করে ছবিটা একটু দেখানোর চেষ্টা করছি, এটা তোমাদের ধরো সবুজ কালারে আমি দিচ্ছি, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কী হবে, যখন এই টার্নিংটার কাছে বাঁকতে যাবে তখন কী হবে, এই টার্নিংটা বাঁকার সময় কী হবে, সবুজ অংশটা এদিকটা কী হবে, তুমি এদিকে হেলে যাবে, ঠিক আছে, যখন বাঁ দিকে টার্নিং নেবে তখন কী হবে, ডান দিকে বেঁকে যাবে, আর যদি এরকম করে ডান দিকে বাঁকো তাহলে কী হবে, এখানে বাঁ দিকে টার্নিং নেবে, মানে বাঁ দিকে তুমি হেলে যাবে, বাঁ দিকে এই বাসে যত চেপে থাকো তুমি যদি, তাহলে কী হবে, যে বাঁ দিকে যখন টার্নিং নেবে ডান দিকে হেলে যাও, আর যদি ডান দিকে টার্নিং নাও তাহলে বাঁ দিকে হেলে যাও, তখন এই যে জাড্যটা, মানে এইখানে যে একটা দিকের, মানে ওই দিকটাকে বজায় রাখার চেষ্টা করে, তখন সেটাকে বলা হচ্ছে দিকজাড্য, ঠিক আছে। দিকজাড্যটা মানে তুমি গতিজাড্যের মতনই বলতে পারো অ্যাকচুয়ালি জিনিসটা, কিন্তু এটা কি এখানে দিকটা বজায় রাখার চেষ্টা করছে, একটা নির্দিষ্ট দিক, সেই জন্যে কি আমি এখানে লিখে দিয়েছি, দেখো কোনো বস্তুর গতির অভিমুখ বজায় রাখার ধর্ম, সেটাই হলো কি দিকজাড্য। এবারে দেখো তোমাদের যেটা মেন টপিক এখানে, সেটা দেখো আমি দ্বিতীয় গতিসূত্রে যাচ্ছি, এইখান থেকে অনেক জিনিস আছে, দ্বিতীয় গতিসূত্রটা স্টেটমেন্টটা ফার্স্টে দেখিয়ে দিই। আচ্ছা
দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র কি বলছে দেখো, কোনো বস্তুর উপর ভরবেগ, আচ্ছা কোনো বস্তু এখানে উপর নয়, কোনো বস্তু ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটবে বলের পরিবর্তন সেদিকেই হবে। ঠিক আছে, মানে কি বলছে কোনো বস্তু ভরবেগ পরিবর্তনের হার, এই যে হার কথাটা আছে না, এখানে একটা হার কথাটা মিনিং আছে। হার মানে কোনো জিনিসটাই হচ্ছে কি টাইম দিয়ে ভাগ। এবার ভরবেগ জিনিসটা কি, ওই জন্য তোমাদের চ্যাপ্টারে এখানে হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে ওই নিউটনের গতিসূত্র আমি বললাম, আর ভরবেগ সংক্রান্ত কিছু বিষয়। তা ভরবেগ মানে কি আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। দেখো ভরবেগ মানে ভর ইন্টু বেগ, এটা এমন কিছু টপিক নয়, কঠিন টপিক নয়। দেখো ভরবেগ মানে কি ভর ইন্টু আমার বেগ। ঠিক আছে, এই ভরবেগ পরিবর্তনের হার, আমি এটা ডেরিভেশনটা দেখাচ্ছি। দেখো এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এম ইন্টু আমার এখানে হচ্ছে ভি, এটা হচ্ছে কি ভরবেগ। তাহলে ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হারটাকে আমি কীরকম লিখব, মানে দেখো আমি প্রাথমিক বেগ আমার দেখাতে হবে। ধর আমি প্রুফটার মানে দেখিয়ে দিচ্ছি প্রায়। ধরি একটি বস্তু একটি এম ভরের বস্তু প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। ঠিক আছে, ধরি একটি এম ভরের বস্তু প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। ভরবেগ, তাহলে ভরবেগ প্রাথমিক ভরবেগ, ধরো প্রাথমিক ভরবেগ কী হবে, প্রাথমিক মানে ভর ইন্টু প্রাথমিক বেগ, ভর ইন্টু প্রাথমিক বেগ ইউ। আচ্ছা ইউ এর আমি একটা খোঁজ করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ইউ, ইউ এবার প্রাথমিক, এবার অন্তিম ভরবেগ তাহলে এম ইন্টু ভি। এবার কি হচ্ছে দেখো, তার মানে কি আমি যদি বলি তোমাদের যে অ্যাকচুয়ালি এটাকে যদি অন্যভাবে আমি লিখতে পারি যে ভরবেগের পরিবর্তন কী হবে, ভর ইন্টু আমার অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ঠিক আছে, এর হার, হার বলতে কি লিখে দিচ্ছি ভরবেগ পরিবর্তনের হার, এটা সমান কী হবে এম ভি মাইনাস ইউ বাই আমার এখানে হচ্ছে টি। তাই এটি কি বলছে প্রযুক্ত বলের সমানুপাতিক। তাই প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগ পরিবর্তনের হার, তাহলে এফ সমানুপাতিক এম ইন্টু
ভি মাইনাস ইউ বাই টি। এবার আমি এখানে বলছি এফ সমান কে এম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কে ইন্টু এম ভি মাইনাস ইউ মানে টি মানেটা কি দেখো বেগের পরিবর্তন বাই সময়, কারণ এটি কি ত্বরণ। এবার কে এর মান ধরো কে কনস্ট্যান্ট, কে এর মান আমি যদি 1 করি তাহলে এফ সমান আমি কি বলতে পারি এম এ। ঠিক আছে, এটা হলো কি তোমাদের ডাইরেক্ট যে দ্বিতীয় গতিসূত্রটা আছে সেইটা প্রুফটা, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে হচ্ছে সমানুপাতিক। এবার যে জিনিসটা তোমাদের এখানে দেখো এটা কিসের ধারণা দিয়েছিল, দ্বিতীয় গতিসূত্রে কিসের ধারণা দিয়েছিল না একটা বলের কনসেপ্ট দিয়েছিল। ঠিক আছে, ধারণাটা কি দিয়েছিল বলের ধারণা, মানে কি অনুসিদ্ধান্ত বলতে পারো যে দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই আমরা। ঠিক আছে, দ্বিতীয় গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বলের সংজ্ঞা বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি জাড্যর ব্যাপারটা জাড্য হচ্ছে বলের। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে বলের পরিমাপ আর বলের ধারণা, যে এটাতে তোমরা বলতে পারো যে মানে যে জাড্যর ব্যাপারটা ওটা কিন্তু প্রথম গতিসূত্র থেকে এসেছে, ওটা কিন্তু বলের কনসেপ্টটা ওটা কিন্তু বলের কনসেপ্ট বলে, কিন্তু বলের পরিমাপটা এটা থেকে বলের ধারণা ও বলতে পারো পরিমাপ পাওয়া যায়। ঠিক আছে, দুটোই পেতে পারো, মানে যেটা দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেতে পারি। এবার কি বলের একক কি, এসআই এসি জেএস এককের মধ্যে সম্পর্কটা কী হবে, তার মানে কী পেলে বল সমান পেল অ্যাকচুয়ালি ফর ইন্টু আমার ত্বরণ। তাহলে এর এসআই একক মাত্রা কী হবে একক, ধরো একক বলের দেখো ভরের একক কি এসআই, এটা আমি লিখে দিচ্ছি এসআই একক, এটা হবে কি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। আর সিজিএসে সিজিএস একক, সিজিএস একক কী পাচ্ছ এখানে হচ্ছে গ্রাম সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে আমরা কি বলছি, এটা আর একটা নাম আছে, এটাকে আমরা বলছি নিউটন, এন দিয়ে প্রকাশ করছি। আর এটাকে বলছি ডাইন, এরকমভাবে প্রকাশ করছি ডাইনটাকে। তাহলে এখানে এটার মধ্যে যদি সম্পর্ক রাখতে চাই, একটা সম্পর্ক আছে দেখো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। নিউটন ও ডাইনের মধ্যে কীরকম সম্পর্ক দেখো, 1 নিউটন সমান কি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে কি 1000 গ্রাম ইন্টু 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে দেখো তাহলে 100 তিনটে এদিকে 5টা গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড টু দি পাওয়ার -2।
তাহলে 10⁵ গ্রাম আমি লিখি সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 করে দিলাম। এই সেকেন্ড স্কোয়ার বা -2 তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমি কি বলছি 10⁵ ডাইন। এটা হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে তোমাদের সম্পর্ক। এবার যদি বলে 1 নিউটনের যেটা ডেফিনেশন, মানে 1 নিউটন বলতে কি বোঝো, ঠিক আছে, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি। 1 নিউটন বলতে কি বোঝো? 1 নিউটন বলতে কি বোঝো? দেখো 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি, যে 1 কেজি ভরের কোনো বস্তুতে, 1 কেজি ভরের কোনো বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন, তাকে 1 নিউটন বলে। ঠিক আছে। আর 1 ডাইন, 1 ডাইনের জিনিসটা কি হবে? 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন। ঠিক আছে। 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন, তাকে 1 ডাইন বলে। এবার এখান থেকে মাত্রাটা দেখো, এখানে যেখানে আমি একক করেছিলাম সেখানেও মাত্রাটা আমি লিখে দিচ্ছি। তাহলে মাত্রাটি কীরকম? এম বলের একক আর ত্বরণ একক টি টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাই হবে আমার বলের মাত্রা। ঠিক আছে। এবার যেগুলো আরও আছে তোমাদের, যেটা হচ্ছে নিউটনের, এবার থার্ড লটা নিয়ে এবার এগুলো ব্রিফলি আমি কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। ওগুলো যেগুলো মেন অ্যাপ্লিকেশনটা পড়ে আছে তোমাদের। এবার তোমাদেরকে বলছি তৃতীয় গতিসূত্র। এটাও সবাই জানো, তৃতীয় গতিসূত্র কি? দেখো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে। এটি হচ্ছে নিউটনের থার্ড ল। তার মানে কি, দেখো F1 সমান কি হবে? -F2, F12 F21। আমি এটা করলাম, তার একটা কারণ আছে, আমি দেখে দিচ্ছি। ধরো এখানে একটা লাল কালারের বস্তু আছে আর একটা সবুজ কালারের বস্তু আছে। ঠিক আছে। এবার হচ্ছে কি, যে লাল কালারের বস্তুটাও ধরো সবুজ কালারের বস্তুর উপর বল প্রয়োগ করছে। লাল কালারটা হচ্ছে 1 নাম্বার,
ঠিক আছে, লাল কালারটা হচ্ছে 1 নাম্বার আর সবুজ কালারটা হচ্ছে 2 নাম্বার। আমি এখানেও ডায়াগ্রামটা সেরকম দেখাচ্ছি। ধরো আমি এরকম একটা নামকরণ তোমাদেরকে করে দিচ্ছি যাতে সুবিধা হবে। লাল কালারটা যেটা হচ্ছে F1, এটা হচ্ছে ধরো 2, আর এখানে ধরো এটা উল্টো আছে 2 1 আছে, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এবার f of 1 2 সমান মাইনাস অফ f of 1, এটা মানেটা কি দেখো, 1 জন্যে b এর ওপর মানে 2 এর ওপর প্রযুক্ত বল, 1 জন্য 2 এর ওপর প্রযুক্ত বল কি f of 1 2। এবার যদি বলো আচ্ছা এখানে একটা জিনিস, এটা আমি উল্টো তোমাকে বলছি, এখানে জিনিসটা আমি সাজিয়ে দিচ্ছি আর একটু, তাহলে সুবিধা হবে। এইটা ঠিক আছে, মানে এটা করছি 2 এর জন্য, ঠিক আছে, 2 এর জন্য 1 এর উপর প্রযুক্ত বল f of 1 2, আর এটা কি 1 এর জন্য 2 এর উপর প্রযুক্ত বল f of 2 1। তাহলে এটাকে নাম দিচ্ছি f of 1 2, ঠিক আছে, মানে কি 1 এর মানে 2 এর জন্য 1 এর ওপর প্রযুক্ত বল কি f of 1 2, আর 1 এর জন্য 2 এর ওপর প্রযুক্ত বল আচ্ছা দুটি আমার এটা একই হলে এটা 2 1 হবে। দেখো 2 এর জন্য 1 এর উপর প্রযুক্ত বল হচ্ছে f of 1 2, আর 1 এর জন্য 2 এর উপর হচ্ছে f of 2 1। সাজিয়ে দিলাম, একদম বুঝতে পারো। এটা কি হবে বিপরীত, মানে ক্রিয়া একটা, ধরো আমি যদি বলি f of 1 2টা, এটাকে যদি আমি ক্রিয়া ধরি, ঠিক আছে, এটাকে যদি আমি ক্রিয়া ধরি তাহলে এটা কি হবে তোমাদের প্রতিক্রিয়া। আর এদের কি হচ্ছে দেখো অভিমুখটা একজন এই দিকে একজন উল্টো দিকে, তাহলে দুটো বিপরীত অভিমুখের জন্য কি হচ্ছে এটা কিন্তু আলাদা আলাদাভাবে, ওই জন্য নেগেটিভ হয়ে গেলো। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে আমি ভেক্টর চিহ্ন দিয়ে আরেকবার দেখে দিচ্ছি, f of 1 2 ভেক্টর সমান হচ্ছে মাইনাস অফ f of 2 1 ভেক্টর, এরকম কি ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে। এবার উদাহরণ যদি নিতে যাও তাহলে কী হবে, যখন নৌকায় ওঠার সময় কী হবে, আমি যখন পাড়ে পা দিয়ে যখন নৌকায় চাপি তাহলে কী হবে, মানে নৌকাটা থেকে নামার সময় একটা ঘটনা ঘটে, যখন নৌকাটায় আমি পা দিয়ে পাড়ে চাপি তখন নৌকাটা পিছিয়ে যায়, তাহলে আমি নৌকাটার ওপর একটা যখন পাড়ে উঠছি সমপরিমাণ বলটা প্রয়োগ করছি, যেটা কারণে নৌকাটা আমার পিছিয়ে যাচ্ছে, বাট আর আমিও কিন্তু উপরে উঠে যাচ্ছি। এটাতে শুধু নিউটনের গতিসূত্র ওখানেও কাজে লাগে না, জেট বিমানের ক্ষেত্রে কাজে লাগে। জেট বিমানের জ্বালানিটা কী হয় নিচের দিকে, তোমার জেট বিমানের সিস্টেমটা হচ্ছে এরকম, জ্বালানিটা এরকমভাবে ধরো বেরোয় এদের সিস্টেমে, জেট বিমানটা যখন উপর দিকে যায় তাহলে প্রয়োগ করে এরকম করে ধরো উপর দিকে জেট বিমানটা উপর দিকে উঠে, ঠিক আছে, এদের মধ্যে কিছু জ্বালানি চেম্বার থাকে সেটা উপর দিকে এরকমভাবে উঠতে থাকে। তাহলে এটা কিন্তু এটা কী করে, জ্বালানিটা হচ্ছে কি নিচের দিকে বল প্রয়োগ করে, আর এই জ্বালানিটা নিচের দিকে বল প্রয়োগ করে কী হয় রকেটটা কী হয় ওপর দিকে উঠে যায়, ঠিক আছে, একটা ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রে একটা তোমাদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা এবার তোমাদের ক্যালকুলাসে আমি এটাও দেখিয়ে দিচ্ছি, ওই এফ সমান এম এ যেটা, এটা ক্যালকুলাস থেকেও হয় তোমাদের, যে ভরবেগ পরিবর্তনের হার, এটি কী হবে দেখো, এটাকে এরকমভাবে লেখা যায়, ক্যালকুলাসও লেখা যায়, তার মানে এফ সমান, অন্যভাবে দেখিয়ে দিচ্ছি আমি, এফ সমান
এম ডিভিডিটি, এরকমভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, মানে এটাকে যদি ক্যালকুলাসে লেখা হয় তাহলে এটা বলা হয় এফ সমান কি ডি পি ডিডিটি। ঠিক আছে, এটা পুছে তোমাদের ভালো করে জিনিসটা লিখে, এটা ক্যালকুলাসে কলম বিদ্যায়। তাহলে এফ সমান কি হবে ডিডিটি অফ এম ভি, তাহলে কি হবে এম ডিভিডিটি, এটা সমান কি হবে এফ। এটা হচ্ছে কলম বিদ্যায়, তোমাদের সাইডে দেখে দিলাম। কলম বিদ্যায় এফ সমান ডিপিডিটি, এফ সমান হচ্ছে ডিডিটি অফ এম ভি, এফ সমান কি হচ্ছে এম ডিভিডিটি। এরপর ভরবেগের ব্যাপারটা বলে দিই একটু। ভরবেগ কি? ভর ও বেগের গুণফল হলো ভরবেগ। তাহলে এটি কি হয়, পি দিয়ে প্রকাশ করা হয় তোমাদের। তাহলে পি সমান কি হবে এম ভি ভরবেগ। তাহলে একক এসআই একক কি হবে, একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর সিজিএস একক গ্রাম সেমি পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমাদের ভরবেগ। এবার ভরবেগটা কি, এটা যেহেতু একটা বলতে পারে এটা ভেক্টর রাশি, ঠিক আছে, যেহেতু বেগের জন্য একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। এবার অঙ্ক হচ্ছে ভরবেগ থেকে তোমাদেরকে আর নিউটন থেকে কিছু ছোটোখাটো প্রবলেম আমি নেক্সট ক্লাসে